আমি জানতে চাই আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান। আমি জানতে চাই বাংলাদেশের জন্য কি কি আমরা করতে পারি। আমি জানতে চাই বাংলাদেশের জন্য আপনারা কি কি করতে পারেন। আমরা এগুলো নিয়ে আলাপ করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছেন, সেজন্য বিশ্ববিদ্যালয় এবং আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, যা ইতিহাসের একটা অনন্য সংযোজন। এখানে উল্লেখ্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেধাবী শিক্ষার্থীদের নিয়ে হিজবুল বাহারের আয়োজন করেছিলেন। মেধাবী শিক্ষার্থীদের মননশীল চিন্তা ও পরামর্শকে উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব সহকারে সংযোজন করেছিলেন। একই সাথে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করে তিনি তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছিলেন। তেমনিভাবে আমি আশা করব সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী উই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নে যে সকল কার্যক্রম হাতে নিয়েছেন, আজকের মতবিনিময় অনুষ্ঠান তার সেই লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার সামনে বাংলাদেশের ভবিষ্যৎ বসে আছে। আমি যত না বলতে চাই তার থেকে বেশি আমি আপনাদের কাছ থেকে শুনতে এবং জানতে চাই। তো আপনাদের পক্ষ থেকে শুরু হোক আলোচনাটা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এবং আমাদের প্রত্যেকটি হলে রিডিং রুমে আমাদের একটি সিট নেওয়ার জন্য আমাদের প্রায় প্রতিদিনই যুদ্ধ করতে হয়, কিন্তু শত পরিশ্রম এবং যুদ্ধের পরেও আমরা আমাদের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারছি না। আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান এবং আমাদের প্রশ্নভাস, ডিভাইস পার্টি এবং কিছু কিছু ক্ষেত্রে স্বজনপ্রীতি, এই বিষয়গুলোর কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার জানতে ইচ্ছুক আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান এবং আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে যে অনিয়মগুলো আছে সেগুলো নিরসনে আপনার সরকার এবং আপনার পরিকল্পনা কি? এইটা সমস্যাটা ঢাকা ইউনিভার্সিটির নয়, এটা কম বেশি সবগুলো ইউনিভার্সিটিই আছে এই সমস্যাগুলো। আপনারা পারবেন, আমরা হয়তো শুরু করতে পারবো, আমাদের চেষ্টা দিয়ে শুরু করতে পারবো, কিন্তু টেনে নিয়ে যেতে হবে আপনাদেরকে সাকসেসফুল হতে হবে। অর্থাৎ মানুষের এই কনসেপ্ট পারসেপশন, এই বিষয়গুলো কিন্তু বদলাতে হবে আমাদেরকে। সো আপনার যেটা আজকে সমস্যা, আপনার সিটের যেটা সমস্যা, বিভিন্ন যেটা সমস্যা, আমরা একটা ছোট দেশ, গরিব দেশ, আমাদের রিসোর্স যে খুব আনলিমিটেড বা অনেক রিসোর্স তা না। এই রিসোর্সটাকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আমরা যদি আমাদের ওয়েস্ট কমাতে পারি, আমরা যদি আমাদের অ্যাটিটিউড বা হ্যাবিটগুলো চেঞ্জ করতে পারি, আমরা ইনশাল্লাহ, আমি মনে করি অনেক কিছু ইনশাল্লাহ আমরা করতে পারবো। আপনারা কি মনে করেন সেটা? কিন্তু আপনাদের হেল্প করতে হবে আমাকে, আদারওয়াইজ আমরা পারবো না। আপনাদেরকে হেল্প করতে হবে, আপনাদেরকে স্ট্যান্ড নিতে হবে। আমি একটু একটা পরিকল্পনা জানাতে চাই আপনাকে এই সম্পর্কে। যে আমরা দেখতে পাই আমাদের দেশে একটা মেজর প্রবলেম যে আমরা আমদানি নির্ভরশীলতা কেমিক্যালগুলোর প্রতি। একই সাথে অনেক উন্নত বিশ্বে দেখা যায় যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলোর সাথে আমাদের যেই বিশ্ববিদ্যালয়, এটার একটা কোলাবোরেশন হয় একটা পাইলট প্ল্যান্টের মাধ্যমে। এই কোলাবোরেশনটা আমরা আনতে পারি যেটা, জি জি তাই তো? জি, এটা আজকে আমি বলেছি এখানে আপনার অনুষ্ঠানে, আপনার গ্র্যান্ড কমিশনের অনুষ্ঠানে আমরা এই জিনিসটা বলেছি। এটা আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি ইউনিভার্সিটিগুলো, কোম্পানিগুলোর সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সাথে, আপনাদের মতন যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আমরা এটা জয়েন করতে চাই। সো দ্যাট এই উদ্যোগটা আমরা নিচ্ছি, সো দ্যাট আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি একটা জব পেয়ে যাচ্ছেন, বা আপনার শুধু তো বই পড়লে হবে না, আপনার প্র্যাকটিক্যাল নলেজটা দরকার। সো আপনি যদি তখন ওখানে কাজ করতে থাকেন, ওই কোম্পানিতে কাজ করতে থাকেন, ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে থাকেন, তখন আপনার ওই প্র্যাকটিক্যাল নলেজটা হচ্ছে। আর আপনার তো একাডেমিক যেটা নলেজ আছে সেটা তো আপনি পাচ্ছেনই। এটা আমরা উদ্যোগটা নিয়েছি। যারা রিসার্চের কাজ করছেন সেখানে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন নিয়ে কথা হচ্ছে, কিভাবে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি যেখানে লোকাল যে ইন্ডাস্ট্রি বা কোম্পানি আছে তার সাথে পাবলিক রিসার্চ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটিগুলো সবাই একযোগে যে কোনো একটা বাস্তবভিত্তিক সমস্যাকে সমাধান করতে পারে। এটা নিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আছে তাদের সাথে আমাদের আলাপ হয়েছে। আমরা যতটুকু এখানে করতে পারবো সেগুলোর ব্যাপারে আমরা চেষ্টা করছি পলিসি তৈরি করতে। যে মানে আমাদের স্টুডেন্টদের জন্য কি কোনো রিসার্চ সেন্টার বা কিছু এরকম করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে, কেন করা যাবে না? অবশ্যই করা যেতে পারে। এইগুলোর জন্য কিন্তু সাধারণত অ্যালুমনাই যারা থাকে ইউনিভার্সিটির, বিভিন্ন ইউনিভার্সিটি যারা থাকে, যারা মোটামুটি প্রতিষ্ঠিত হয়, তারা কিন্তু এইসব ব্যাপারে সহযোগিতা করে।
সো আমাদেরকে মনে হয় এই উদ্যোগটাও নিতে হবে, শুধু যে এই উদ্যোগটা আমাদের নিতে হবে। যারা আমাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অনেক অ্যালামনাই আছে যারা দেশে বিদেশে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, ওনারা যদি এগিয়ে আসে তখন এই জিনিসটা আমাদের জন্য অনেক ইজি হয়। ইংলিশ মিডিয়ামের যে কারিকুলাম, এখানে বাংলা আরেকটু কার্যকরী বা বাধ্যতামূলক করা যায়। নামটা কি বলেছেন? আমার নাম আল আমিন, বাংলা বিভাগের শিক্ষার্থী। আল আমিন, আল আমিন মানে জানেন? জি, বিশ্বাসী। বিশ্বাসী, আচ্ছা মিস্টার বিশ্বাসী, এটা হচ্ছে মানসিকতার ব্যাপার, এটা হচ্ছে পরিবারের বিষয়, এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না, তবে আমাদের দেশে একটা মানসিকতা আছে, যেই বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের পরিবার বা সবাই আশেপাশে তার সাথে ইংরেজিতে কথা বলতে চায় সারাক্ষণ। একদিক দিয়ে ভালো এটা, যে ঠিক আছে প্র্যাকটিসটা বেটার হবে, কিন্তু করতে গিয়ে যেটা হচ্ছে, যেই সমস্যার কথা আপনি বলছেন সেই সমস্যাটা হচ্ছে, সো এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। এখানে আইন কারণ জোর জবরদস্তি কিছু হবে না, এটা নিজের মন থেকে পরিবর্তিত হতে হবে। আমি জানতে চাচ্ছি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা বা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এভাবে কিভাবে বিষয়টাকে সম্পৃক্ত করা যেতে পারে? কয়েকটি পদক্ষেপ নিতে চাইছি। এক, যেমন আমরা ইউনিভার্সিটিগুলোতে যে অ্যাপ্রেন্টিসশিপ, এই বিষয়টাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, এখন এআই বা টেকনোলজি বেসড যেই এডুকেশনগুলো আছে বা বিষয়গুলো আছে, এগুলোকে আমরা মোর এমফেসাইজ দিতে চাচ্ছি, সো দ্যাট আপনারা বা ইয়াং জেনারেশন বা বাংলাদেশে যারা আপনার ভবিষ্যৎ, তারা যাতে এগুলোতে আপনারা ইকুইপড হতে পারেন। এটার বাইরে আমরা যেটা করতে চাচ্ছি, আরো লার্জার পপুলেশনের জন্য, ইয়াং পপুলেশনের জন্য আমরা যেটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট যেগুলো আছে, এগুলো কারিগরি ইনস্টিটিউট যেগুলো আছে, এইগুলাকে আমরা স্ট্রেনথেন করতে চাচ্ছি, এগুলাকে মোর মডার্নাইজ করতে চাচ্ছি। একই সাথে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের উপরে আমরা এমফেসাইজ দিতে চাচ্ছি। কয়েকটি ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে, ধরেন ইংলিশ তো আছে, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে, এর বাইরে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু এখন চায়নাতেও পড়তে যাচ্ছে, আপনাদের এজ গ্রুপের অনেকেই কিন্তু চায়নাতে পড়তে যাচ্ছে। সো আমরা যদি, এবং চায়নাতে পড়তে গিয়ে, আপনি চাইনিজ জানেন, ম্যান্ডারিন জানেন, হাত তুলেছেন, গুড। ওই যে ওনারা 2 জন যাবে, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ জানে যাবে, এবং মোটামুটিভাবে আমি বলতে পারি ওনারা যাবার পরে পড়তে পড়তে ওনারা কিন্তু ওখানে জব পেয়ে যাবে, বিকজ অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, জব পেয়ে যাবে ওনারা। কাজে আমরা চাচ্ছি এরকম ম্যান্ডারিন, আমরা উদ্যোগ নিয়েছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এটা এর মধ্যেই কাজ হচ্ছে, ভেরি এক্সপেন্সিভ জাপানিজ টিচার। এর মধ্যে আমরা যেটা করেছি যে বাংলাদেশে যারা জাপানিজ জানে এরকম লোককে রিক্রুট করছি, এবং ওটাও করতে চেষ্টা করছি, বাট তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা এর ভিতর থেকে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ জানে, জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর জোর দিচ্ছি আমরা, ফ্রেঞ্চের উপরে জোর দিচ্ছি আমরা, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপর জোর দিচ্ছি, এরকম আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজের উপর আমরা জোর দিচ্ছি। এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা শেখাতে চাচ্ছি, এবং এটা নিয়ে ডিবেট যদিও আছে, তারপরে আমরা চেষ্টা করব স্কুলগুলোতে, যেরকম ঠিক আলামিন যেটা বললো, বাংলা ঠিক আছে, বাংলা পড়ছে স্বাভাবিক আমাদের ল্যাঙ্গুয়েজ, ইংরেজি পড়ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে, আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো স্কুলে দেব, এবং বাচ্চা বা স্টুডেন্ট সে নিজের ইচ্ছা মতন চয়েস করে নেবে, সে ম্যান্ডারিন শিখবে না, জাপানিজ শিখবে না, ফ্রেঞ্চ শিখবে না, জার্মান শিখবে না, ইটালিয়ান শিখবে, 5-7টা ল্যাঙ্গুয়েজ থাকবে, তার মধ্যে থেকে একটা চয়েস করে নিবে সে, এবং ওই ল্যাঙ্গুয়েজের উপরে তার কিন্তু পাস ফেলটা নির্ভর করবে। আমি যে প্ল্যানটা বলছি এটা ইনশাল্লাহ আমরা করব, একটু সময় লাগবে, কিন্তু আমরা করবো, কারণ এতগুলো টিচার পাওয়া কিন্তু সমস্যার ব্যাপার। তো এক্ষেত্রে কি আমরা এই বাস্তবায়নটি কি এই মেয়াদে দেখতে পাবো কিনা? 5 বছরে আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ, আমরা শুরু করবো এর ভিতরে। জি স্যার। আমরা যারা দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের শিক্ষার্থী আছি, তারা যেমন ত্রাণের সময় আমরা দেখি যে ঢাকা থেকে সবাই হই হুল্লোড় করে একটা পিকনিকের মতো অবস্থা করতে যায়, আমাদেরকে যদি ওইখানে যুক্ত করা হয়, তাহলে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত হয়ে কিভাবে এই কার্যক্রমটাকে স্ট্রাকচার্ড করা যায়, আমরা ওইরকমের একটা রূপরেখা দিতে পারি। কোস্টাল বেল্টে তাদের বেশ কিছু ভলেন্টিয়ার আছে, প্রবলি ইউ নো দিস, বাট ঢাকা শহর বা যেসব জায়গায় এরকম ডিজাস্টার হতে পারে সেখানে তেমন নেই। আমরা বিএনসিসি, বয় স্কাউট, গার্লস গাইড সহ এদেরকে কিভাবে এটার ভিতরে নিয়ে আসতে পারি সেই জিনিসটা ওয়ার্কআউট করা হচ্ছে অলরেডি। দুর্যোগ ব্যবস্থাপনা না, তবে অন্য 2-3টা মিনিস্ট্রিকে এরকম বিষয় আসার পর আমি বলেছি যে ইউনিভার্সিটিতে এই ধরনের রিসার্চ উইং থাকার কথা, এই ডিপার্টমেন্ট তো আছে, কাজে রিসার্চ উইং থাকার কথা। আপনারা ইউনিভার্সিটিকে, ঢাকা ইউনিভার্সিটিকে বলেন যে তারা রিসার্চ করে আমাদেরকে পেপার প্রেজেন্ট করুক একটা, আমরা কালচারটা চেষ্টা করছি শুরু করতে। সো মনে হয় আপনি কিছুদিন পরে হয়তো একটা ভালো সংবাদ পেলেও পেতে পারেন। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, আমার বিভাগটা পারফরমেন্স স্টাডিজকে অনেক গুরুত্ব দেয়, এবং আমার বিভাগের মতো আরও যারা বিভাগ রয়েছে, ডান্স, আপনি যেমন বলেছিলেন রেইনবো নেশন ভিত্তিক সামনে প্লুরালিস্টিক রাষ্ট্র গঠন, এই যে এরকম ক্রিয়েটিভ হিউম্যান রিসোর্স
আপনার গভর্নমেন্টের প্ল্যানটা কি? আমার কাছে মনে হয় যে একটা জাতির মধ্যে, নেশনের মধ্যে যদি কালচার না থাকে আমরা আগাতে পারবো। আমাদের একটা কালচার থাকতে হবে এবং আমাদের বাংলাদেশ কিন্তু বহু বছরের, হাজার বছরের পুরনো কালচার আছে। আপনার যেই সাবজেক্ট থিয়েটার, আপনার মতন অনেক বাচ্চা আছে স্কুলে পড়ে, তার ফ্যামিলি হয়তো এফোর্ড করতে পারে না, তার হয়তো গান শেখার ইচ্ছা, বাট ফ্যামিলি এফোর্ড করতে পারে না, তাকে রাষ্ট্র শেখাবে, স্টেট তাকে গান শেখার সুযোগ দেবে। একটা বাচ্চার হয়তো আর্ট করার ইচ্ছা, বাট আর্টের ব্যাপার সেপার, রং তুলি কোয়াইট এক্সপেন্সিভ, নট অল ফ্যামিলিজ ইন বাংলাদেশ ক্যান এফোর্ড দ্যাট। কাজেই স্টেট চেষ্টা করবে তাকে সেই সুযোগটা তৈরি করার জন্য। একটা ছেলে স্পোর্টসেরটা অলরেডি আমরা শুরু করেছি, দেখেছেন নতুন করে স্পোর্টস শুরু হয়েছে, এটা আমরা স্কুল সিলেবাসে স্পোর্টসও নিয়ে আসবো। একটা বাচ্চার হয়তো ফুটবল খেলার খুব শখ, বাট পারে না। বাংলাদেশে একটা পারসেপশন আছে খেলতে গেলে এই দুষ্টু ছেলে, পড়ালেখা করে না, বাট এটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। স্পোর্টসে এনকারেজ দেওয়ার জন্য আমরা নতুন করে স্পোর্টস অলরেডি শুরু করেছি, কালচার তো আছে, কিন্তু এই পুরো জিনিসটাকে আমরা স্কুলের ভিতরে নিয়ে আসতে চাচ্ছি। অর্থাৎ শুধু পড়বো কেন, শুধু তো পড়লে হবে না ভাই, পড়ার সাথে আমাকে খেলাধুলার মধ্যে থাকতে হবে, পড়ার সাথে আমাকে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে থাকতে হবে, পড়ার সাথে সাথে আমাকে অন্য বিষয়গুলো সম্পর্কেও জানতে হবে। আর্টিস্টদের শিল্প বাজার প্রসারে আপনাদের সামনে কোনো পদক্ষেপ বা কোনো ধরনের স্ট্রাকচার আছে কিনা? এই যে আপনারা অনেক কিছু যে চাইছেন, মনে করছেন হওয়া উচিত দেশে, এই সকল কিছু যদি আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে হয়, আমাদেরকে দেশে কিন্তু একটি স্থিতিশীল পরিবেশ লাগবে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কোনো কিছু গড়ে তোলার জন্য কিন্তু স্থিতিশীলতা লাগে, কোনো কিছু গড়ে তোলার জন্য বসে আলোচনা করতে হয়, কোনো কিছু গড়ে তোলার জন্য বসে চিন্তা করে কাজ হাত দিতে হয়। কাজেই এই সহযোগিতা কিন্তু আপনাদের লাগবে, বিকজ ফিউচার ইজ ইয়ার্স, ফিউচার ইজ ইয়ার্স। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারক শুভেচ্ছা উপহার দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানকে অনুরোধ জানাচ্ছি। আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রাণপ্রিয় ছাত্রদের সাথে যে ব্রিজটা হয়েছে, এটা একটা ঐতিহাসিক দিন। কোনো প্রধানমন্ত্রী কোনো দেশের এরকম কোনো ইউনিভার্সিটিতে কখনো এরকম এক্সচেঞ্জ হয় না স্টুডেন্টদের মধ্যে, এটাই প্রথম প্রোগ্রাম আমাদের এবং আমরা আশা করব উনি ভবিষ্যতে সব প্রোগ্রামগুলোতে এরকম প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যাবেন, উনি এক্সচেঞ্জ করবেন। একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন, এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরো চিন্তা ভাবনা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্তমানে যারা দেশে বিদেশে জ্ঞানে, বিজ্ঞানে, অর্থবিত্তে প্রতিষ্ঠিত, সেই সব অ্যালুমনাইদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য আমি উপস্থিত শিক্ষাবিদদের প্রতি বিনীত আহ্বান জানাই। উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমি এটার সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করছে। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবেন। চতুর্থ শিল্প বিপ্লবের চলমান এই সময় AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটা, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি, পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি, এইসব উন্নততর প্রযুক্তি একদিকে আমাদের চিন্তার জগৎ নিয়ন্ত্রণ করছে, অপরদিকে শাসন করছে মানুষের কর্মক্ষেত্র বা কর্মসংস্থান। আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে
অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতায় গুরুত্ব পাবে সর্বোচ্চ।